আসসালামু আলাইকুম। বন্ধুরা আমাদের অনেকের ভোকাবুলারিতে সমস্যা। আমরা ভোকাবুলারির জন্য বড়, বড় বাক্যগুলা কিংবা প্যাসেজ গুলো পড়ে বুঝতে পারি না। কিন্তু কেমন হয় যদি ভোকাবুলারি ছাড়াই আমরা যেকোনো বাক্যগুলো পড়ে বুঝতে পারি? রাইট। আজকের ক্লাসটি করার পর আপনি ভোকাবুলারি ছাড়াই যেকোনো বাক্য পড়ে বুঝতে পারবেন। তবে শর্ত একটাই, আপনাকে শেষ পর্যন্ত ক্লাসটি করতে হবে। Hello again, welcome to Creative English Institute. My name is Mansur Hallas and I'm here to help you to improve your English with confidence and freedom. So, without any delay, let's get started. তো বন্ধুরা ভোকাবুলারি ছাড়া যদি আপনি বাক্য পড়ে বুঝতে চান, তাহলে প্রথমত আপনাকে সেন্টেন্সের নাউন গুলা চিনতে হবে। রিজন কি? কারণ নামের মিনিং যদি আমরা নাও জানি, আমাদের বাক্য পড়ে বুঝতে কোনো সমস্যা হবে না। ফর এক্সাম্পল, রহিম অর্থ কি, করিম অর্থ কি? যদি আমরা জানি তো ভালো, আর যদি নাও জানি আমাদের বাক্য পড়ে বুঝতে কোনো সমস্যা হবে না। তাহলে এই সেন্টেন্সটাতে নাউন কোনটা, কোনটা আমাদেরকে প্রথমে সেটা আইডেন্টিফাই করতে হবে। চলুন প্রথমে আমরা সেন্টেন্সটা একটু পড়ি। Interconnection and complementarities between general and sector-specific infrastructures are key elements for increasing service efficiency, supporting the adoption of innovative technologies, promotion of economic diversification, and supporting inclusive growth. ওকে, তো বন্ধুরা আমাদের এই সেন্টেন্সের নাউন হচ্ছে প্রথমত ইন্টারকানেকশন, তারপর আছে কমপ্লিমেন্টারিটিস, তারপর ইনফ্রাস্ট্রাকচারস, তারপর আছে এলিমেন্টস, efficiency, adoption, technologies, promotion, diversification, and finally growth. তো আমরা নাউন হিসেবে যাদেরকে আইডেন্টিফাই করেছি, তাদের মিনিং যদি আমরা নাও জানি, তারপরেও আমরা বাক্য পড়ে বুঝতে পারবো। আর বন্ধুরা নাউনের আগে যে ওয়ার্ডটা থাকে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, এখানে জেনারেল এবং সেক্টর স্পেসিফিক এটা কিন্তু অ্যাডজেক্টিভ, যেহেতু এটা নাউনের আগে আছে। এখানে নাউন কোনটা? ইনফ্রাস্ট্রাকচার। আবার দেখেন এখানে এফিশিয়েন্সির আগে আছে সার্ভিস, সো সার্ভিসটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। একইভাবে এখানে টেকনোলজিস, টেকনোলজির আগে আছে ইনোভেটিভ, সো ইনোভেটিভটা অ্যাডজেক্টিভ। আবার এখানে ইকোনমিকটা অ্যাডজেক্টিভ। এরপর আছে আমাদের এখানে ইনক্লুসিভটা অ্যাডজেক্টিভ। আশা করি আমরা বুঝতে পেরেছি কেমন দ্বারা প্রশ্ন করলে বন্ধুরা অ্যাডজেক্টিভ পাওয়া যায়। এখন কথা হচ্ছে বন্ধুরা, আমাদের প্রথম কাজটা কি? আমাদের প্রথম কাজ হচ্ছে একটা বাক্যের সামারি বের করা। তো সামারির জন্য কি লাগে? আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে কিন্তু এটা ডিটেইলস আলোচনা করেছি। আপনারা ক্লাসগুলো দেখে নিবেন। তো সামারির জন্য লাগে আমাদের সাবজেক্ট আর মেইন ভার্ব, তারপর অবজেক্ট অথবা কমপ্লিমেন্টটা লাগে। তো এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে ইন্টারকানেকশন অ্যান্ড কমপ্লিমেন্টারিটিস। ওকে বন্ধুরা, এখানে অ্যান্ড দ্বারা দুটা নাউনকে যুক্ত করা হয়েছে। তো অ্যান্ড কিন্তু একটা স্পেশাল ওয়ার্ড। এটা দ্বারা দুটা নাউনকে যুক্ত করা যায়, দুটা অ্যাডজেক্টিভকে অথবা দুটা সেন্টেন্সকে, অর্থাৎ এটা দ্বারা যাকে খুশি তাকেই কিন্তু যুক্ত করা যায়। আর আমাদের এখানে ভার্ব হচ্ছে আর, এরপর আমাদের কমপ্লিমেন্টটা হচ্ছে খেই এলিমেন্টস। তাহলে আমাদের এই বাক্যের সামারিটা কি? আমাদের এই বাক্যের সামারিটা হচ্ছে interconnection and complementarities are key elements. বন্ধুরা আমরা ৪ নাম্বার ক্লাসে কিন্তু বলেছিলাম বি ভার্ব যদি একটা সেন্টেন্সের মেইন ভার্ব হয়, তাহলে ওই ভি ভার্ব ওই সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। মানে সাবজেক্টটাকে একটু ডেসক্রাইব করে দেয় ওটা কি। তাহলে এখানে আর বলে দিচ্ছে যে ইন্টারকানেকশন এবং কমপ্লিমেন্টারিজ এগুলা কি? এগুলা হচ্ছে key elements, মানে এগুলো হচ্ছে প্রধান এলিমেন্টস। আশা করি আমরা সামারিটা বুঝতে পেরেছি। তো ইন্টারকানেকশন এবং কমপ্লিমেন্টারিজ যদি মিনিং আমরা নাও জানি, আমরা আপাতত বুঝে নিচ্ছি যে ইন্টারকানেকশন এবং কমপ্লিমেন্টারিজ এই দুটা হচ্ছে খেই এলিমেন্টস। ওকে, এবার বন্ধুরা কমপ্লিমেন্টের যে পরের অংশটা আছে আমরা এটা বোঝার চেষ্টা করব। তো বাকি বিষয়টা বোঝার জন্য আমাদের কি লাগবে? আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে বলেছিলাম জাস্ট প্রাপোজিশনের ব্যবহার জানলেই কিন্তু আপনি বুঝতে পারবেন, আর কিছুই লাগবে না। আপনি যদি শুধুমাত্র প্রাপোজিশনের ব্যবহার জানেন তাহলে আপনি যে কোনো বাক্য পড়ে বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের এখানে এলিমেন্টস এর পরে ফর দেওয়া আছে, প্রেপোজিশন ফর। তাহলে ফর এর কাজটা কি? আমরা জানি ফর কি করে? ফর কারণ অথবা উদ্দেশ্য বোঝায়। এই যে এখানে কেই এলিমেন্টস বলল, এটার কারণটা কি? উদ্দেশ্যটা কি? সেটা বলে দিচ্ছে ইনক্রিজিং। ইনক্রিজিং এর জন্য। কি ইনক্রিজিং? তার অবজেক্টটা বলে দিচ্ছে, সেটা হচ্ছে সার্ভিস এফিশিয়েন্সি। মানে সার্ভিস এফিশিয়েন্সি এর ইনক্রিজিং এর জন্য এটা কেই এলিমেন্টস। এরপর বন্ধুরা কমা দিয়ে আমাদের আরো কিছু তথ্য দিচ্ছে, সেটা হচ্ছে ফর সাপোর্টিং দ্য অ্যাডাপশন, মানে সাপোর্টিং এর জন্য। কি সাপোর্টিং? অ্যাডাপশন। এখন অ্যাডাপশনটা কি সেটা প্রেপোজিশন অফ বলে দিচ্ছে। প্রেপোজিশন অফ এর কাজ কি? তার আগের নাউনটা কি সেটা বলে দেওয়া, রাইট? তো অ্যাডাপশন সম্পর্কে বলতেছে এটা হচ্ছে ইনোভেটিভ টেকনোলজিস। তাহলে মিনিংটা কোন দিক থেকে হবে?
যে টেকনোলজিস এর অ্যাডাপশন। ওকে? আরেকটা বিষয় দেখেন এখানে কেমন টেকনোলজি এটা যদি আমরা প্রশ্ন করি সেটা হচ্ছে ইনোভেটিভ টেকনোলজি। আমরা জানি নাউনের আগে যে ওয়ার্ডটা বসে সেটা অ্যাডজেক্টিভ এবং কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, রাইট? তাহলে আমরা কি দেখলাম? এখানে কমা দিয়ে আরো কিছু তথ্য দিল। সেটা হচ্ছে কি? ফর সাপোর্টিং, সাপোর্টিং এর জন্য। কি সাপোর্টিং? সেটা হচ্ছে ইনোভেটিভ টেকনোলজির অ্যাডাপশনটার সাপোর্টিং এর জন্য। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এরপর বন্ধুরা কমা দিয়ে আরো কিছু তথ্য দিল। ফর প্রমোশন। কিসের জন্য? প্রমোশনের জন্য। এখন প্রমোশনটা কি? সেটা প্রিপোজিশন অফ বলে দিচ্ছে। এটা হচ্ছে ইকোনমিক ডাইভার্সিফিকেশন। মানে ইকোনমিক ডাইভার্সিফিকেশন এর প্রমোশনের জন্য। ওকে? এখন দেখেন কেমন ডাইভার্সিফিকেশন সেটা হচ্ছে ইকোনমিক। বন্ধুরা সর্বশেষ অ্যান্ড দ্বারা সর্বশেষ তথ্যটা যুক্ত করে দিল। সেটা হচ্ছে ফর সাপোর্টিং, সাপোর্টিং এর জন্য। কি সাপোর্টিং? সেটা হচ্ছে ইনক্লুসিভ গ্রোথ। ওকে? গ্রোথ এর জন্য। কেমন গ্রোথ? কেমন গ্রোথ? সেটা হচ্ছে ইনক্লুসিভ গ্রোথ। তাহলে ইনক্লুসিভ গ্রোথ এর সাপোর্টিং এর জন্য এই ব্যাপারটা হচ্ছে খেই এলিমেন্টস। ওকে বন্ধুরা তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ইন্টারকানেকশন অ্যান্ড কমপ্লিমেন্টারিজ এই দুটা হচ্ছে খেই এলিমেন্টস। এই দুটা হচ্ছে প্রধান এলিমেন্টস। তার কারণটা কি? ফর দিয়ে কিন্তু তথ্যগুলা দিয়ে দিল। দেখেন জাস্ট ফর দিয়ে বাকি তথ্যগুলা দিয়ে দিল। তার কারণটা কি? তারপর দেখেন সাবজেক্টের পরে বিটুইন দিয়েছে। বিটুইন মানে দুটার মধ্যে বুঝায়। মানে দুটা বিষয়ের মধ্যে কিছু বুঝাতে চাইলে সেটা বিটুইন ইউজ করা হয়। যে ইন্টারকানেকশন এবং কমপ্লিমেন্টারিজ এটা কিসের মধ্যে? এটা হচ্ছে দুইটা বিষয়ের মধ্যে। সেটা হচ্ছে জেনারেল এবং সেক্টর স্পেসিফিক। এই দুটো বিষয়ের মধ্যে। আর এই দুটো বিষয় হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারস। মানে ইনফ্রাস্ট্রাকচারস এর যে জেনারেল এবং সেক্টর স্পেসিফিক এই দুটার মধ্যেই মূলত হচ্ছে আমাদের ইন্টারকানেকশন এবং কমপ্লিমেন্টারিজ। আশা করি বন্ধুরা আমরা পুরো সেন্টেন্সটা বুঝতে পেরেছি। যদিও আমি এই সেন্টেন্সের কোনো ওয়ার্ডের মিনিং আপনাকে বলি নাই। কারণ আমি চাচ্ছি যে আপনি ভোকাবুলারি ছাড়া বাক্যটা বুঝতে পারেন কিনা। আশা করি আপনি সেন্টেন্সটা মোটামুটি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে বন্ধুরা আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে সেন্টেন্সে আমাদের নাউন গুলা চিনতে হবে এবং প্রেপোজিশনের ব্যবহারটা জানতে হবে। ওকে? এবং সামারি বের করাটা বুঝতে হবে। তাহলেই কিন্তু আমরা মোটামুটি 80 থেকে 90% যেই কোনো সেন্টেন্স পড়ে বুঝতে পারবো। সো বন্ধুরা এখন দেখবো আমরা আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অ্যান্ড ইউজ অফ নাউন। অর্থাৎ নাউন আমরা কিভাবে চিনবো, কিভাবে আইডেন্টিফাই করব। চলেন আমরা একে একে দেখে নিই। সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে অবশ্যই নাউন বসবে। সো সাবজেক্টের জায়গায় যে বসেছে সে হচ্ছে নাউন। ভার্বের অবজেক্ট হিসেবে অবশ্যই নাউন বসবে। ওকে? তো আমরা দেখে নিচ্ছি কোথায় কোথায় নাউন বসে। প্রেপোজিশনের পর অবশ্যই নাউন বসবে। আর্টিকেলের পরেও নাউন বসবে। অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এবং বন্ধুরা ফাইনালি পসেসিভ এর পরে নাউন বসে। পসেসিভটা কি? পসেসিভটা হচ্ছে আমাদের ফর এক্সাম্পল আই এর পসেসিভ মাই, উই এর পসেসিভ আওয়ার, একইভাবে ইয়র, হিজ, হার, দেয়ার, ইটস এই পসেসিভ গুলোর পরে আমাদের নাউন বসে। এরপর বন্ধুরা ডিটারমিনারের পরে নাউন বসে। এই জন্য আমাদেরকে ডিটারমিনার গুলো চিনতে হবে। তো চলুন আমরা দেখে নিই ডিটারমিনার গুলা কি কি। ফর এক্সাম্পল আমাদের যে আর্টিকেল গুলো আছে এগুলো কিন্তু ডিটারমিনার এই এন্ড দা। এরপর আছে এনি মেনি মাচ ফিউ ফিয়ার লিটল লেস অল অ্যানাদার ইচ এভরি আইদার নাইদার। সো এই ব্যাপারগুলো আমরা জাস্ট একটু দেখে নিব। দিস দ্যাট দিস দোজ। ওকে? তারপর আমাদের পসেসিভ গুলাও কিন্তু ডিটারমিনার। সো এই যে ডিটারমিনার গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো আমরা ভালো করে শিখে নিব কারণ এগুলোর পরে যে ওয়ার্ডটা বসবে সেটা অবশ্যই নাউন। এখন বন্ধুরা প্রশ্ন হচ্ছে যদি এগুলার পরে ২ টা ওয়ার্ড, ৩ টা ওয়ার্ড বা ৪ টা ওয়ার্ড বসে, তখন কিভাবে আমরা আইডেন্টিফাই করব কোনটা নাউন? তো সেই কৌশলটা আমি বলে দিচ্ছি। যদি এগুলোর পরে ধরেন প্রেপোজিশন এর পরে বা আমরা যেই ব্যাপারগুলো বলেছি, ওই জায়গায় যদি শুধুমাত্র একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা অবশ্যই নাউন। ধরেন আর্টিকেল এর পরে একটা ওয়ার্ড আছে তাহলে সেটা অবশ্যই নাউন। কিন্তু আর্টিকেল এর পরে যদি ২ টা ওয়ার্ড থাকে তাহলে কি হবে? সবসময় বন্ধুরা শেষেরটা নাউন তার আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে? যদি ৩ টা ওয়ার্ড থাকে তাহলে শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। আশা করি বন্ধুরা আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। ওকে? তো আমি আশা করি বন্ধুরা এখন থেকে আপনারা যেকোনো সেন্টেন্সের নাউন গুলা চিনতে পারবেন। চলেন বন্ধুরা দেখে নিই আমরা কতটুকু বুঝতে পেরেছি। আমরা আরেকটা সেন্টেন্স পড়ে বোঝার চেষ্টা করি। The high protein content of various strains of alfalfa plant with a long root system that enables them to survive long droughts makes them particularly valuable in arid countries. তাহলে বন্ধুরা বলেন তো এখানে নাউন কোনটা কোনটা? দেখেন এখানে আর্টিকেল আছে। আমরা বলেছি আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে নাউন, কিন্তু এখানে হচ্ছে ৩ টা ওয়ার্ড। তাহলে কোনটা নাউন? কোনটা হবে? অবশ্যই শেষেরটা contain, contain টা নাউন।
তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আর কোনটা নাউন দেখেন বন্ধুরা? অফ, প্রিপোজিশনের পর নাউন বসে। তাহলে এখানে স্ট্রেঞ্জটা হচ্ছে নাউন, ঠিক নাউনের আগেরটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, সো ভেরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে। এরপর বন্ধুরা দেখেন প্রিপোজিশন অফ এর পর নাউন বসে, সো আলফাফা প্লান্টস এটা হচ্ছে আমাদের নাউন। তারপর দেখেন প্রিপোজিশন পর নাউন বসে, সো এখানে সিস্টেমটা নাউন। কেমন সিস্টেম? লং রুট সিস্টেম। ওকে। এরপর এখানে টু কিন্তু প্রেপোজিশন না, কারণ টু এর পরে ভার্ব বসেছে, সো এটা হচ্ছে ইনফিনিটিভ। ওকে। ওকে, এরপর দেখেন ইন হচ্ছে আমাদের প্রেপোজিশন, সো এখানে আমাদের কান্ট্রিজটা হচ্ছে নাউন। আশা করি বন্ধুরা এখন থেকে আমরা যে কোনো সেন্টেন্সের নাউন চিনতে পারবো। এখন বন্ধুরা আমাদেরকে এই সেন্টেন্সের সামারিটা বের করতে হবে। তো সামারির জন্য কি লাগবে? জাস্ট সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা সবাই জানি। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে হাই প্রোটিন কনটেন্ট। আমরা যদি একটা ওয়ার্ডকে বেছে নিই, শুধু নাউনটাকে বেছে নিই, তাহলে সেটা হচ্ছে দ্য কনটেন্ট। মানে এখানে কনটেন্টটা হচ্ছে নাউন এবং এটাই আমাদের সাবজেক্ট ওয়ার্ড। আর আমাদের ভার্ব হচ্ছে মেক্স। বন্ধুরা মেক এর সেন্টেন্স প্যাটার্নটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মেক এর পর কিন্তু আপনারা একটা অ্যাডজেক্টিভ পেয়ে যাবেন। ফর এক্সাম্পল দেখেন এখানে আছে মেক দ্যাম ভ্যালুয়েবল। ওকে। বন্ধুরা যখন আপনারা কোন একটা সেন্টেন্সে মেক পাবেন, এরপর আপনারা একটা অ্যাডজেক্টিভ পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ মেক কি করে? মেক ওই অ্যাডজেক্টিভটাকে কাজে রূপান্তর করে ফেলে। ফর এক্সাম্পল দেখেন, দ্য কন্টেইন মেক্স দেম ভ্যালুয়েবল। তাহলে কন্টেন্ট কি করেছে? তাদেরকে মূল্যবান করেছে। বন্ধুরা ভ্যালুয়েবল কিন্তু কোনো কাজ না। কিন্তু যখন আমরা এখানে মেক্স বসিয়ে দিলাম, তখন কিন্তু এটা একটা কাজে রূপান্তর হয়ে গেল, যে মূল্যবান করা। ফর এক্সাম্পল আমরা যদি বলতাম মেক্স হ্যাপি, তাহলে কিন্তু হ্যাপি দ্বারা কিন্তু কোনো কাজ বোঝাচ্ছে না, রাইট? কিন্তু মেক্স হ্যাপি মানে কি? যে সুখী করা। ওকে, তো আপনি যদি কোনো একটা অ্যাডজেক্টিভকে কাজে রূপান্তর করতে চান, তাহলে তার আগে জাস্ট এই মেক ওয়ার্ডটা বসিয়ে দিবেন, তাহলেই কিন্তু অ্যাডজেক্টিভটা কাজে রূপান্তর হয়ে যাবে। আশা করি বন্ধুরা আমরা এই প্যাটার্নটা বুঝতে পেরেছি। তাহলে বন্ধুরা এই সেন্টেন্সের সামারিটা কি? সামারিটা হচ্ছে দ্য কন্টেন্ট মেক্স দ্যাম ভ্যালুয়েবল। কন্টেন্টটা কি করেছে? তাদেরকে মূল্যবান করেছে, ভ্যালুয়েবল করেছে। ওকে। এবারে দ্যাম বলতে কারা, এই ব্যাপারটা আমরা এখন সেন্টেন্সটা পড়লেই বুঝতে পারবো। ওকে, চলেন এবার আমরা সেন্টেন্সটা বোঝার চেষ্টা করি। সো বন্ধুরা প্রথমে আছে হাই প্রোটিন কন্টেইন, এরপরে প্রেপোজিশন অফ। তাহলে প্রেপোজিশন অফ কার সম্পর্কে তথ্য দিচ্ছে? অবশ্যই এখানে কন্টেইন সম্পর্কে তথ্য দিচ্ছে। ওকে। কেমন কন্টেইন? সেটা হচ্ছে হাই প্রোটিন কন্টেইন। ওকে। তো প্রেপোজিশন অফ বলে দিচ্ছে এটা হচ্ছে ভেরিয়াস স্ট্রেনস এর কন্টেইন। ওকে। বিভিন্ন স্ট্রেনস এর কন্টেইন। এখন স্ট্রেনসটা কি? আমরা তো সেটা জানি না। প্রিপোজিশন অফ বলে দিচ্ছে এটা হচ্ছে আলফাফা ফ্লান্স। আলফাফা ফ্লান্স এর স্ট্রেনস। তো বন্ধুরা আমরা জানি প্রেপোজিশন থাকলে কি করতে হয়? উল্টো দিক থেকে মিনিং করতে হয়, রাইট? তো আমাদেরকে উল্টো দিক থেকে মিনিং করতে হবে, যে আলফাফা প্লান্স এর প্রিপোজিশন অফ এর মিনিং কি? এর। তাহলে আলফাফা প্লান্স এর ভেরিয়াস স্ট্রেনস এর মানে বিভিন্ন স্ট্রেনস এর হাই প্রোটিন কন্টেন্ট। তাহলে এই যে হাই প্রোটিন কন্টেন্টস এটা হচ্ছে মূলত আলফাফা প্লান্টস এই উদ্ভিদ থেকে আসছে, রাইট? এবার বন্ধুরা দেখেন এখানে কমা দিয়ে প্রেপোজিশন উইথ ব্যবহার করেছে। তো এখানে আমরা প্রেপোজিশন উইথ এর ব্যবহারটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। যখন দেখবেন যে কোনো একটা নাউনের পরে কমা দিয়ে প্রেপোজিশন উইথ দিয়ে কোনো কিছু লিখেছে, তখন বুঝতে পারবেন ওই প্রেপোজিশন উইথ এটার একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। অর্থাৎ এখানে যে আলফাফা প্লান্টস এর পরে উইথ ব্যবহার করলো, তাহলে এই প্রেপোজিশন উইথ এই আলফাফা প্লান্টের একটা বৈশিষ্ট্য আমাদেরকে বলে দিচ্ছে। বৈশিষ্ট্যটা কি? সেটা হচ্ছে উইথ লং রুট সিস্টেম। মানে আলফাফা প্লান্টের একটা লং রুট সিস্টেম আছে। এটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য। এই ব্যাপারটা আমাদেরকে বলে দিচ্ছে। তাহলে উইথ এর একটা মিনিং কিন্তু আছে এরকম বুঝাচ্ছে। মানে আলফাফা প্লান্টের কি আছে? একটা লং রুট সিস্টেম আছে। মানে এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। আশা করি বন্ধুরা আমরা উইথ এর ব্যবহারটা বুঝতে পেরেছি। এরপর আছে দেখেন দ্যাট। বন্ধুরা আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন গুলা কিংবা প্রেপোজিশন গুলা কি করে? সবসময় তার আগের নাউনটাকে মডিফাই করে। মানে তার আগের নাউনটা সম্পর্কে তথ্য দেয়। তাহলে এখানে এই দ্যাটটা আমাদেরকে সিস্টেম সম্পর্কে তথ্য দিচ্ছে। কি দিচ্ছে? এই সিস্টেমটা এনেবলস করে। এই সিস্টেমটা কি করে? এনেবলস করে দ্যাম তাদেরকে। এখানে দ্যাম বলতে বন্ধুরা কোনো ব্যক্তিকে বুঝাচ্ছে না। এটা মূলত এই উদ্ভিদটাকে বুঝাচ্ছে। আমরা অনেকেই জানি না বন্ধুরা, দেই দ্বারা কিন্তু ব্যক্তি বস্তু উভয়কে বোঝায়। তো যারা জানেন না তারা নোট করে নেন। ওকে? তাহলে এই সিস্টেমটা কি সিস্টেম? এই লং রুট সিস্টেমটা তাদেরকে এনেবল করে। তাদেরকে কাদেরকে? এই আলফাফা প্লান্টকে, উদ্ভিদটাকে এনেবল করে। এরপরে দেখেন টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্ব দ্বারা কি বোঝায়? একটা সেন্টেন্সের কারণ অথবা উদ্দেশ্য বোঝায়। এই যে সিস্টেমটা তাদেরকে এনেবল করে, তার কারণটা কি? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে টু সারভাইভ, সারভাইভ করার জন্য। সারভাইভ মানে কি? টিকে থাকা, বেঁচে থাকা। ওকে? তাহলে সারভাইভ করার জন্য তাদেরকে এনেবল করে। ওকে? এনেবল মানে কি করে? সক্ষম করে, রাইট? এখন
ইনফিনিটিভের পরেই কিন্তু তার অবজেক্টটা বসে যায়। তাহলে কি সারভাইভ করার জন্য? সেটা হচ্ছে লং ড্রাউটস। এই লং ড্রাউটসটাকে সারভাইভ করার জন্য এই লং রুট সিস্টেমটা কি করে? তাদেরকে এনেবল করে, রাইট? ওকে, তো বন্ধুরা আমরা কি বুঝতে পারলাম? এতটুকু পর্যন্ত আমরা কি বুঝতে পারলাম? যে হাই প্রোটিন কনটেন্ট এটা কার? এটা হচ্ছে আলপাপা প্লান্টের ভেরিয়াস স্ট্রেইনস এর হাই প্রোটিন কনটেন্ট। এই হাই প্রোটিন কনটেন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার কি আছে? একটা লং রুট সিস্টেম আছে। যেটা কি করে? তাদেরকে তাদেরকে কি করে? এনেবলস করে। তার কারণটা কি? উদ্দেশ্যটা কি? সারভাইভ করার জন্য, রাইট? কি সারভাইভ করার জন্য? সেটা হচ্ছে লং ড্রাউটস। ওকে? এবার দেখেন আমাদের সাবজেক্ট হাই প্রোটিন কনটেন্ট। এই হাই প্রোটিন কনটেন্টটা কি করতেছে? মেক্স দেম পার্টিকুলারলি ভ্যালুয়েবল। তাদেরকে কি করতেছে? তাদেরকে মানে কি? তাদেরকে মানে কি? আলপাপা প্লান্ট আমরা বুঝতে পারলাম। দেম আলপাপা প্লান্ট। এই হাই প্রোটিন কনটেন্টটা কি করে? এই আলপাপা প্লান্টস গুলাকে ভ্যালুয়েবল করে। ওকে? তো বন্ধুরা ইনের পর কি বসে? আমরা সবাই জানি ইনের পর কিন্তু একটা নাউন বসে। আর সেটা অবশ্যই একটা প্লেস, একটা জায়গার নাম। ওকে? যে তাদেরকে ভ্যালুয়েবল করে সেটা কোন জায়গায়? সেটা হচ্ছে অ্যারিড কান্ট্রিজ। যে অ্যারিড কান্ট্রি যেগুলো আছে এই কান্ট্রি গুলোতে তাদেরকে ভ্যালুয়েবল করে। মানে মূল্যবান করে। ওই গাছটাকে মূল্যবান করে, রাইট? তো বন্ধুরা আমরা যদি এই সেন্টেন্সের একটা সামারাইজ করি তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে এই যে আলফাফা প্লান্টসটা আছে এটা একটা লং রুট সিস্টেম আছে, রাইট? এই লং রুট সিস্টেমটা তাদেরকে সারভাইভ করার জন্য সক্ষম করেছে বা এনেবল করেছে, রাইট? এই পুরো ব্যাপারগুলো আলফাফা প্লান্টসটাকে কি করেছে? মেক্স ভ্যালুয়েবল, মূল্যবান করেছে। সেটা কোথায়? অ্যারিড কান্ট্রিজ গুলাতে। অ্যারিড মানে যে অনুর্বর যে দেশগুলো আছে এই অনুর্বর দেশগুলোতে তাদেরকে মূল্যবান করেছে, অনেক ভ্যালুয়েবল করেছে। আশা করি বন্ধুরা পুরো সেন্টেন্সটা এখন আমরা বুঝতে পেরেছি। আমি মূলত চেষ্টা করেছি আপনাকে সেন্টেন্সের নাউন গুলা চেনানোর জন্য এবং কিভাবে আপনি নাউন গুলো চেনার পর জাস্ট প্রেপোজিশন দিয়ে বাক্যের সামারি দিয়ে আপনি যেকোনো বাক্য পড়ে বুঝতে পারবেন। ইনশাআল্লাহ বন্ধুরা আমরা পার্ট বাই পার্ট এভাবে ভিডিও আপলোড করতে থাকবো। ক্লাসগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক অ্যান্ড কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।